দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দীর্ঘদিন ধরে প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টি কালচার তুলে ধরতে কাজ করছে সামাজিক সংগঠন ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাব। বিভিন্ন সমস্যা এবং সংকটে পাশে দাঁড়াচ্ছে প্রবাসীদের। নিজেদের কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার লক্ষ্যে এবার উদ্বোধন করা হলো সোশ্যাল ক্লাবের কুমিল্লা উইংয়ের। সম্প্রতি ওমানে বিশাল পরিসরে হয় এই শাখার পরিচিতি সভা। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর প্রতিবেদনে বিস্তারিত। 1995 সালে ওমানের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন পায় ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাব। এরপর থেকে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার পাশাপাশি প্রবাসীদের স্বার্থ নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি। নিজেদের এই কাজে স্বীকৃতি হিসেবে চলতি বছর ওমানের সেরা সোশ্যাল ক্লাবের সম্মাননাও পেয়েছে তারা। সংগঠনের এই সামাজিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করতে গঠন করা হয়েছে তাদের বৃহত্তর কুমিল্লা উইং। সম্প্রতি ক্লাবের হলরুমে এই উইংয়ের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উইংয়ের সভাপতি ফোরকান উদ্দিনের সভাপতিত্বে যা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও মোহাম্মদ লোকমান। গঠনমূলক যে কোনো কাজে আমরা বাংলাদেশি ভাই বোনদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা ওমান সোশ্যাল ক্লাবের সহযোগিতায় বৃহত্তর কুমিল্লার গৌরব, সংস্কৃতি, কৃষ্টি, আমাদের কৃষ্টি তথা বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়োজনে বক্তব্য রাখেন সোশ্যাল ক্লাবের নেতা, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারাও। এই সেবাটা আমরা আমাদের প্রবাসীদেরকে দিতে পারবো, এইটাকে আমরা ডিসেন্ট্রালাইজ করার একটা চিন্তা ভাবনা, বিকেন্দ্রীকরণ করার চিন্তা ভাবনা থেকে আমরা চিন্তা করলাম আমাদের আরো উইংস হওয়া দরকার। বাংলাদেশের নাম জড়িয়ে আছে, সেখানে বাংলাদেশের ইমেজ জড়িয়ে আছে। আমরা এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের দেশের ইমেজ নষ্ট হয়। একটা বিষয় মনে রাখতে হবে, আমরা সবাই যে দেশে থাকি এদেশের আইন মেনে চলে আমাদের সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করব। এছাড়াও ক্লাবটির ওমেন্স, নোয়াখালী ও চট্টগ্রাম উইং সহ বিভিন্ন উইংয়ের সদস্যরাও অংশ নেন আয়োজনে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সংযুক্ত আরব আমিরাতের শারজায় যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান টেকনোলজি জোন মোবাইল অ্যাক্সেসরিজের 8ম শাখা। সম্প্রতি জসিমউদ্দিন এবং শাহাবুদ্দিনের মালিকানাধীন প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন এবং তার সহধর্মিণী আবিদা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্থানীয় স্পন্সর ইব্রাহিম হাকিম, আজগর খান চৌধুরী, CIP সেলিম, দোকানের কর্মচারী সহ দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয় কর্মী সংকটের কারণে বিপাকে পড়েছেন দেশটিতে অনেক প্রবাসী ব্যবসায়ীরা। ভিসা উন্মুক্তে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান তাদের। এখানে যারা আসছে তাদের কর্মক্ষেত্রও তারা তৈরি করে দিচ্ছে। তো এরকম আমি চাইবো যে এত সুন্দর একটা ব্রাঞ্চ এখানে যে উদ্বোধন হলো, এরকম আরো অনেকগুলো ব্রাঞ্চ তারা উদ্বোধন করবেন। মোবাইল বিজনেস থেকে আমাদের শুরু, তো আলহামদুলিল্লাহ আমরা কাস্টমারদেরকে ভালো সার্ভিস দিয়েছি। চলমান অর্থ বছরে সারা পৃথিবীতে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবকে ছাড়িয়ে রেমিটেন্স প্রবাহের ক্ষেত্রে, রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে এবং এটি সম্ভব হয়েছে এখানকার ব্যবসায়ীদের এই নতুন নতুন উদ্যোগের কারণে। বড় ধরনের বিনিয়োগ তহবিল গঠনের ঘোষণা এলো COP28 সম্মেলনে। দুবাইয়ে চলমান জাতিসংঘের জলবায়ু বিষয়ক সবচেয়ে বড় সম্মেলনের 28তম আসরের দ্বিতীয় দিনে $3,000 কোটি বিনিয়োগ তহবিল গঠনের ঘোষণা হয়েছে। আলতেরা নামের নতুন এই তহবিল গঠনে আগামী 7 বছরে জমা হবে মোট $25,000 কোটি। এমনটি প্রত্যাশা আয়োজক দেশের। দুবাইয়ে চলছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP। সম্মেলনটির 28তম আসরের দ্বিতীয় দিনের মূল আলোচ্য বিষয় ছিল জীবাশ্ম জ্বালানি। ক্ষতিকর বলে এর ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনার ব্যাপারে হয় আলোচনা। বিশ্বের অন্যতম জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশ সংযুক্ত আরব আমিরাতেই সম্মেলনের এই আসরের আয়োজন। দ্বিতীয় দিন $3,000 কোটি তহবিল গঠনের ঘোষণা করে দেশটি। 2030 সাল নাগাদ $25,000 কোটি তহবিল গঠন হবে বলে আশাবাদ জানায়। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নতুন তহবিল আলতেরা গঠনের ঘোষণা দিয়েছেন। আমরা আশাবাদী যে এই অর্থ জলবায়ু বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন তহবিল ঘোষণায় সাধুবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র সহ প্রভাবশালী দেশগুলো। টেকসই কৃষি, খাদ্য ব্যবস্থা এবং জলবায়ু ইস্যুতে ইতিবাচক পরিবর্তন আনতে আমিরাতের এই তহবিল একটি যুগান্তকারী পরিকল্পনা।
এটি বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র। সবুজ জলবায়ু ফান্ডে আরও 1.6 বিলিয়ন পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। জলবায়ু তহবিলে দাতাদের মধ্যে শীর্ষে আমরা। এবার এ খাতে অর্থায়ন আরও 3 গুণ বাড়িয়েছি, কারণ দিন শেষে প্রকৃতি ছাড়া আমরা কিছুই না। COP28 সম্মেলনকে জাতিসংঘের সর্বকালের বৃহত্তম জলবায়ু বিষয়ক সম্মেলন হিসেবে বলা হচ্ছে। অংশ নিয়েছেন প্রায় 80,000 প্রতিনিধি। গত বছর মিশরে অনুষ্ঠিত এই সম্মেলনে অংশ নিয়েছিলেন নিবন্ধিত 49,000 প্রতিনিধি। অতিথি তালিকায় রয়েছেন বিল গেটস, ইলন মাস্কের মতন ধনকুবেররাও। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ফের আগ্রাসন শুরু করার প্রতিবাদে দেশে দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্র, লেবানন, ইয়েমেন সহ বেশ কয়েকটি দেশে ফিলিস্তিনিদের পক্ষে বিশাল গণজমায়েত হয়। এদিকে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে ফিলিস্তিনি পতাকা, প্লাকার্ড, কেফিয়া হাতে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান তারা। নিউ ইয়র্ক এবং জর্জিয়াতেও নির্মম আগ্রাসনের প্রতিবাদে ফুঁসে ওঠে সাধারণ মানুষ। গতকাল লেবাননের সিডন শহরে স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে রাজপথে নামেন সাধারণ বাসিন্দারা। গাজাকে সব ধরনের সহায়তা দিতে সরকারের প্রতি জানায় আহ্বান। ফিলিস্তিনিদের সমর্থনে জনতার ঢল নামে ইয়েমেনের রাজপথে। আগ্রাসন বন্ধ করতে আরব বিশ্বকে জেগে ওঠার আহ্বান তাদের। এদিকে গাজার সমর্থনে হুতি বিদ্রোহীদের ইসরায়েল বিরোধী পদক্ষেপেরও সমর্থন জানান বিক্ষোভকারীরাও। শরীরে আগুন ধরিয়ে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানালেন একদল ফিলিস্তিনি সমর্থক। শুক্রবার যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বিক্ষোভের সময় ঘটে এই ঘটনা। পুলিশ জানায় ইসরায়েলি কনসুলেটের সামনে সমাবেশকালে এমন ঘটনা ঘটান কয়েকজন। বিক্ষোভের এক পর্যায়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তারা। এতে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিক্ষোভকারীরা। নিরাপত্তা কর্মী তাদেরকে ঠেকানোর চেষ্টা করেও তিনি দগ্ধ হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনাকে উগ্রবাদী কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছে প্রশাসন। জোরদার করা হয়েছে আশেপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা। এই ধরনের ঘটনা ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা উস্কে দেবে এমনটি দাবি কনসুলেট কর্তৃপক্ষের। আবার ইসরায়েলে আগ্রাসন জোরদারে গাজায় ফিরে এসেছে ভয় আর আতঙ্ক। নির্বিচার হামলার টার্গেট সাধারণ মানুষ। হাসপাতালেও বাড়ছে আহতদের ভিড়। এর মধ্যে উত্তরাঞ্চলের আশ্রয় কেন্দ্রগুলো থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নতুন নির্দেশনা দিয়েছে ইসরায়েল। যদিও নিরাপদ নয় উপত্যকার কোনো অংশই। খান ইউনিসে আবারও বিস্ফোরণের মুহুর্মুহু শব্দ। কালো ধোঁয়ায় ছেয়ে আছে আকাশ। স্বস্তির একটি সপ্তাহ শেষে আবারও চলছে ইসরায়েলের নির্বিচার হামলা। যুদ্ধবিরতি শেষে দ্বিতীয় দিনের মতো ইসরায়েলের অভিযানে টার্গেট হয় শরণার্থী শিবির, আবাসিক ভবন। যুদ্ধবিরতির সুযোগে কেউ কেউ নিজ বাড়িতে ফিরলেও আবারও পথে নামতে হলো বাসিন্দাদের। ধ্বংসযজ্ঞের চিত্র দেখুন। পুরো ক্যাম্প বিধ্বস্ত হয়েছে বোমার আঘাতে। তারা গাজাকে ধ্বংস করেছে, কিছুই অবশিষ্ট নেই। কয়েকটা দিন কোনো ভয় ছিল না, শঙ্কা ছিল না। ঘুমাতে পেরেছি, খেতে পেয়েছি। আবারও কষ্টের দিন শুরু। আমরা সন্ত্রাসের রাজ্যে আছি, অনাহারে ভুগছি। এখানে বেঁচে থাকা এত কঠিন। আহতদের ভিড় হাসপাতালগুলোয়। এক সপ্তাহের যুদ্ধবিরতিতে গাজায় কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া হাসপাতালগুলো পেয়েছে সামান্য জ্বালানি ও চিকিৎসা সরঞ্জাম। তা নিয়েই চলছে রোগীদের বাঁচিয়ে রাখার চেষ্টা। ক্রমাগত হামলার মধ্যে আবারও হুমকির মুখে ত্রাণ তৎপরতা। যুদ্ধবিরতির আগে যতটুকু সম্ভব ত্রাণ পৌঁছানোর চেষ্টা করেছে, তবে তা অনেক ঝুঁকিপূর্ণ ছিল। 7 দিনের যুদ্ধবিরতিতে অনেক মৌলিক প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিলেও তা যথেষ্ট নয়। এখন আবারও অনিশ্চয়তা তৈরি হলো। ত্রাণ সংগ্রহ কিংবা সরবরাহ দুদিক থেকেই বিপজ্জনক। যুদ্ধবিরতি কার্যকর করে আন্তর্জাতিক বিভিন্ন পদক্ষেপকে দ্রুত সমাধানের পথ খোঁজার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। জাবালিয়া, আল জায়তুন, আল সুজায়া সহ গাজার উত্তরাঞ্চলে আশ্রয়কেন্দ্রগুলো থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েল। যদিও দক্ষিণ অংশেও চলছে বোমাবর্ষণ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। সমকামিতা আন্দোলনকে নিষিদ্ধ করেছে রাশিয়া।
এলজিবিটিকিউ বা সমকামিতা আন্দোলনকে উগ্রপন্থা হিসেবে উল্লেখ করে দেশটিতে এর কার্যক্রম নিষিদ্ধ করেছে রুশ সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি সমকামিতার সাথে যুক্ত সব ধরনের কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এলজিবিটিকিউ সম্প্রদায় সামাজিক এবং ধর্মীয় বিভেদকে উস্কে দিচ্ছে, যা চরমপন্থী কার্যকলাপের শামিল। এই নিষেধাজ্ঞার ফলে যে কোনো এলজিবিটি কর্মীকে ফৌজদারি মামলার মুখোমুখি হতে হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতে, সমকামিতা পারিবারিক ও সামাজিক প্রথাকে হুমকির মুখে ফেলবে। দীর্ঘদিন ধরেই সমকামিতার বিরোধিতা করে আসছেন পুতিন। চায়ের দেশে ইতিহাস গড়ার জয় পেল বাংলাদেশ। দেশের মাটিতে প্রথমবারের মতো টেস্টে নিউজিল্যান্ডকে হারালো টাইগাররা। নাজমুল শান্তর অনবদ্য ব্যাটিং আর তাইজুলের ঘূর্ণি জাদুতে কিউইদের 150 রানে হারিয়েছে লাল সবুজের দল। 332 রানে জয়ের লক্ষ্যে 181 রানে অল আউট হয় নিউজিল্যান্ড। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো টেস্ট ম্যাচে 10 উইকেট শিকার করে ম্যাচ সেরা হন তাইজুল। ম্যাচের তৃতীয় দিন পর্যন্ত ক্ষণে ক্ষণে রং বদলানো, বাংলাদেশের জন্য কখনো তা লাগাম ধরার, আবার কখনো ছাড়ার। তবে চতুর্থ দিনটা ছিল একেবারেই নিজেদের। সেই ধারায় পঞ্চম দিনের প্রথম সেশনেই কিউইদের বিপক্ষে জয়ের তীরে ভিড়ল নাজমুল শান্তর দল। মূলত শেষ দিনের সকালটা ছিল সময়ের অপেক্ষা, কারণ পঞ্চম দিনে কিউইদের সামনে 219 রানের পাহাড় সমান লক্ষ্য, হাতে মাত্র 3 উইকেট। দিনের শুরুতেই নাঈম হাসানের আঘাত, 58 রান করা মিচেলকে ফিরিয়ে সকালটা রাঙান এই অফ স্পিনার। মিচেলের মতো উইকেটে এসে আগ্রাসী রূপ ধারণ করেন টিম সাউদি। আগের দিনের 4 উইকেট নেওয়া তাইজুল টিম সাউদিকে ফেরান ব্যক্তিগত 34 রানে। টেস্ট ক্যারিয়ারে নিজের 12তম ফাইফার তুলে নেন এই স্পিনার। চতুর্থ দিনে হুল ফুটানো তাইজুল সেখানেই থামেননি, কারণ সামনে তখন আরো বড় লক্ষ্য পূরণের হাতছানি। 22 রান করা এই সৌদিকে ফিরিয়ে নিউজিল্যান্ডের কফিনের শেষ পেরেকটাও মারেন তিনি। 2 ইনিংস মিলিয়ে সিলেট টেস্টে তুলে নিয়েছেন 10 উইকেট। সেখানে 5 বছর আগে এক ম্যাচে নিয়েছিলেন 11 উইকেট। বাংলাদেশের জয় আর তাইজুলের 10 উইকেট সবই এসেছে একটি বলে। যে জয়ে কঠিন উইকেটে ব্যাট হাতে টাইগারদের মূল কাজটা করেছেন অধিনায়ক নাজমুল শান্ত নিজেই। এ যেন এক আনন্দের দিন, এ যেন এক জয় উল্লাসের দিন। চায়ের দেশে ইতিহাস গড়া জয় পেল টাইগাররা। এই জয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ। এখন শুধু হোয়াইট ওয়াশের অপেক্ষা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, সিলেট। আইপিএলের নতুন আসরের জন্য নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন 1166 জন ক্রিকেটার। বাংলাদেশের 6 ক্রিকেটারের নাম থাকলেও তালিকায় নেই সাকিব আল হাসান। এমনকি গত আসরের কলকাতা নাইট রাইডার্সের হয়ে একমাত্র ম্যাচ খেলা লিটন দাসও এই তালিকায় নেই। এই 2 ক্রিকেটারকে নিলামে আগেই ছেড়ে দিয়েছিল কলকাতা। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলের ড্রাফটে নাম আছে মাহমুদুল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, মেহেদি মিরাজ, মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদের। এর মধ্যে মোস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছে সর্বোচ্চ 2 কোটি রুপি। সব মিলিয়ে 10টি ফ্রাঞ্চাইজি কিনতে পারবে 77 জন ক্রিকেটার, যাদের মধ্যে বিদেশি কোটায় থাকবে 30 জন। আইপিএলের নতুন আসরের নিলাম অনুষ্ঠিত হবে 19 ডিসেম্বর। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।